রাতের দয়াটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার ধন্যবাদ তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিই, মন থেকে দিয়েছে। যতটা নিষ্ঠুর তোমাকে ভেবেছি অতটা নিষ্ঠুর মেয়ে তুমি নও। আলো কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থেকে চিঠিটা দলা পাকিয়ে ঝুড়িতে ছুঁড়ে পারে। তারপর গায়ের চাদর সরিয়ে রেহেনার কাছে যায়। রেহেনা আজান আয়াতকে ধমকাচ্ছে। আলো গিয়ে বলে, ওদের ধমকাচ্ছেন কেন? দরজা আমি খুলেছি কিছুক্ষণ আগে। ছাদে গিয়েছিলাম, পরে আর লাগাইনি। চিন্তা করো না, চোর আসেনি। শামিনকে দেখে ঋতু এগিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, শ্বশুর বাড়ি ঋতু? ঋতু অবাক চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন সিঁড়ি বেয়ে উপরে ওঠে, ইলহাম সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। শামিনকে দেখে মাথা নিচু করে নেয়। শামিন বলতে থাকে, ঠিকঠাক মতো অফিসে বসবি, তোর বউ বাচ্চা আমি খাওয়াতে পারবো না। কথাটা বলে শামিন মৃদু হেসে ঘরে চলে যায়। সারা রাত নির্ঘুম ছিল, তাই মাথাটা বেশ ব্যথা করছে। একটু কফি খেতে পারলে ভালো লাগতো, কিন্তু কাউকে ডেকে বলতেও ইচ্ছে করছে না। শামিন বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। তার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মানেটাকে তুই আসতে পারবি না? এসব কি বলছিস? আজ কাজ শুরু করব আমরা, প্রথম দিনেই অনুপস্থিত। আলোর মেজাজ গরম হয়ে গিয়েছে। হিয়া ফোনের ওপাশ থেকে আমতা আমতা করে বলে, ওর সাথে ঘুরতে বেরিয়েছি, চট্টগ্রাম চলে যাচ্ছে ও। আলোর বিরক্তিতে কপাল কুঁচকে যায়। হিয়া বলে, প্লিজ রাগ করিস না, আজকে তোরা ম্যানেজ কর, আমি কাল থাকবো, প্লিজ প্লিজ। আলো ফোন কেটে দিয়ে সবার দিকে তাকায়। ওদের দলের শেফালি বলে ওঠে। অয়নের কাঁধে মাথা রেখে হিয়া বসে আছে। অয়ন হিয়ার একটা হাত ধরে চুমু খায়। হিয়া মন খারাপ করে বলে, আবার কবে আসবে তুমি? হিয়া চুপ করে বসে থাকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। তারপর অয়ন বলে। হিয়া ওঠে না। অয়নকে ধরে বসে থাকে সে। ইয়াদের থেকে কিছুটা দূরেই একদল বসে ইয়াবা খেয়ে বোধ হয়ে পড়েছিল। তাদের মধ্যে ছিল সৈকত। রিয়াদ নামের ছেলেটার কথায় মাথা তুলে অয়ন আর হিয়াকে দেখে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে চড়ানো গলায় বলে, তোকে ধরে এখানে নিয়ে আয়। হাসি মজার ছলে বেশ ভালোই চলছিল আলোদের প্রথম দিনের কাজ। আজ তারা শুধুমাত্র আচার বানানোর কাজে হাত দিয়েছে। বাকি দুটো কাজের বেশ কিছু অর্ডার করা কাঁচামাল এসে পৌঁছয়নি। সবাই মিলে গল্প করছে। ছাদের ঘরটাকে আলো তার কাজের জায়গা হিসেবে ঠিকঠাক করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে উঠতেই আলো হাত মুছে উঠে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে হিয়ার নাম্বারটা দেখে আলো রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে হিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আলো উৎকণ্ঠা নিয়ে বলে, কি হলো? হিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে আটকে রাখা হয়েছে আলো। মানে? চেঁচিয়ে ওঠে আলো। হিয়া বলতে থাকে, যেখানে ঘুরতে এসেছিলাম সেখানের একটা ক্যাট আমাকে আর অয়নকে সে হ্যারাস করে। পরে অয়নের সাথে কথা কাটাকাটি হয়, ওকে চড় থাপ্পড় মেরে ওর থেকে টাকা চায়। ওর কাছে টাকা নেই দেখে আমাকে আটকে রেখে ওকে বলে টাকা নিয়ে আসতে। অয়ন এখনও ফেরেনি আলো, আমার খুব ভয় করছে। ওরা খুব বাজেভাবে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ওদের দলের লিডার সৈকত সবকটা নেশা করে আছে আলো। আলোর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ঘামছে। হিয়াকে বলে, আঙ্কেলকে ফোন করে বলি। না আলো, বাবা আমাকে মেরেই ফেলবে, তুই প্লিজ 10,000 টাকা নিয়ে আয় প্লিজ, তাহলে ছেড়ে দেবে ওরা। আলো চিন্তায় পড়ে যায়। এখন আর কোনো উপায় নেই। এই লোকাল গ্যাংগুলো বেশ ভয়ঙ্কর। একবার পুলিশের কথা মাথায় আসে আলোর। পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে নেয়। হিয়ার বাবাকে সে চেনে, জল্লাদ একটা। এসব জানাজানি হয়ে গেলে একেবারে পুঁতে ফেলবে মেয়েকে। নিজেদের ব্যবসার ক্যাশ থেকে 10,000 টাকা নিয়ে আলো বের হয়ে যায় বাড়ি থেকে। সৈকত হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। হিয়ার প্রচন্ড ভয় করছে। ঘোর লাগা কণ্ঠে সৈকত বলে, এমন বয়ফ্রেন্ড তোর, ওকে বাঘের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে। সতী সাবিত্রী যে খুঁজে সব ব্রাঞ্চের প্রাস। হিয়ার চোখ বেয়ে পানি পড়ে। অয়নের থেকে এটা আশা করেনি সে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রিয়াদ সৈকতকে বলে, হিয়া আতকে ওঠে, ছরছর করে কেঁদে দেয়। সৈকত রিয়াদকে বলে, না, আমার ওর বান্ধবীটাকে লাগবে। সেদিন আমাকে জুতা পিটা করেছিল, আজ আসুক, কত দানে কত চাল দেখিয়ে দিব। আপনার কাছে শুধু রিকোয়েস্ট থাকবে,
এসব কথা ঘুণাক্ষরেও যেন অদ্রিতা আরও জানতে না পারে। প্রত্যেক মাসে লোনের টাকা পরিশোধ করতে এলে চুপচাপ নিয়ে নেবেন, তারপর আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। সৈকত রিয়াদকে বলে। বিদুষী কল্যাণ সমিতির ম্যানেজিং ডিরেক্টর অতীশ পালের দিকে তাকিয়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে। অতীশ পাল মাথা নাড়িয়ে বলে। শামিন উঠে দাঁড়ায়। তার আজ কিছু জরুরি কাজ রয়েছে উকিলের কাছে, তাকে সেখানে যেতে হবে এখন। হিয়া, আলোর কণ্ঠস্বর শুনে হিয়া দেহে প্রাণ ফিরে পায়। দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরে। আলো হিয়াকে সরিয়ে দিয়ে সৈকতের দিকে তাকায়। সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সে বসে বসে। আলো এগিয়ে এসে ভদ্র ভাষায় বলার চেষ্টা করে। তোদের টাকা এনেছি, এখন ওকে ছাড়। সৈকত গা ছাড়া ভঙ্গিতে বলে। টাকা দিয়ে আগে। আলো পার্স ব্যাগ থেকে টাকাটা বের করে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত টাকাটা গুনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে। তুই যা, তোর বান্ধবী আমার কাছে থাকুক। আলো দাঁতে দাঁত চেপে বলে। মানে? সৈকত হাসে বলে। এমন সময় অয়ন এসে পড়ে সেখানে। হিয়া রেগে মেগে বলে ওঠে। দেরি করছিলে কেন? সামান্য 10,000 টাকা ম্যানেজ করতে 14 বছর লাগে, ইডিয়ট। সৈকত হেসে ওঠে। অয়নের দিকে তাকিয়ে বলে। দে টাকা দে। ওরা অয়ন টাকাটা দিয়ে দেয়। তারপর সৈকতের দিকে তাকিয়ে বলে। সৈকত আর একটা সিগারেট ধরিয়ে বলে। যা, আলো এখানে থাকবে। অয়ন ঘাবড়ে যায়। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সৈকতের দিকে। সৈকত বলে। লোক মামা, আমার ভাইয়া আসছে, দিনের মারের জবাব আজ তোকে দেব। অয়ন আর হিয়া আলোকে ছেড়ে যায় না। তারাও বসে আছে। কিছু সময় পরে সেখানে সাগরের গাড়ি থামে। সৈকত এগিয়ে যায়। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে সাগর বলে। কি হয়েছে এখানে? স্বামিনীর বউটাকে বাগে পেয়েছি, আজ এমন শিক্ষা দিব, পা ধরবে আমাদের। এটা স্বামীনকে ভিডিও করে পাঠিয়ে দেব। সৈকতের মুখে আলোর কথা শুনে সাগর আলোর দিকে তাকায়। তারপর পা থেকে মাথা পর্যন্ত আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সাগরের দৃষ্টি দেখে আলো নিজের ওড়না ঠিক করে নেয়। আলোকে দেখে সাগর একটা পৈশাচিক হাসি দেয়। না, স্বামীনের টেস্ট বরাবরই বেশ ভালো, সত্যি ভীষণ সুন্দরী। সৈকত বলে। এদিন কি মারটায় না মেরেছে আমাকে। সাগর সৈকতের দিকে তাকিয়ে বলে। নেশা করছিস তুই? আচ্ছা এখন শোন, যেটা চাইছিস সেটা বলেও করিস না। স্বামীন জিনটা কবর দিয়ে দিবে। আমি ওকে চিনি, ওদের ছেড়ে দে, প্রতিশোধ পরে নেওয়া যাবে। সৈকত ক্ষেপে গিয়ে বলে। আজ একটা হেস্ত করবে তুমি। আমার ভাইয়া তো পিতু, জানতাম না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে। তুই এখন আমার আর আমার ভাইয়ার পা ধরবি, তাকে খত দিবি, তারপর তোদের ছাড়বো। আর যদি এসব কিছু না করি? তাহলে তোর বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডে চুম্মাচাটি ভিডিও তার নেটে ছেড়ে দিব। আলোর মুখটা শুকনো হয়ে যায়। হিয়া কাঁদতে শুরু করে। অয়ন ভীত চোখে তাকিয়ে আছে সৈকতের দিকে। সাগর সৈকতের হাত টেনে নিয়ে ওপাশে নিয়ে যায়। ধমকের সুরে বলে। মাথা ঠান্ডা কর, ও স্বামীন, যে সে কেউ না। কি করব? ওর বউকে এমনি ছেড়ে দিব? তুমি ওর থেকে প্রতিশোধ চাও না? চাই, এভাবে না, এভাবে ফেসে যাব। সময় আসুক। তারপর নিজের ফোনটা বের করে সাগর বলতে থাকে। যা হয়েছে এ পর্যন্তই। আজ শুধু স্বামীনকে একটু ভয় দেখাই, ওর বউকে কিছু করিস না, ঠিক আছে? সৈকত চুপ করে থাকে। সাগর আলোর দিকে আরো একবার তাকিয়ে শামিনের নাম্বারে ফোন লাগায়। ওপাশ থেকে শামিন ফোনটা রিসিভ করতেই সাগর বলে ওঠে। স্বামীন, ইয়া স্যার। ফোন দিয়েছিস কেন আমাকে? তোর একটা জিনিস আমার কাছে, এসে নিয়ে যাবি না? মানে কি বলতে চাইছিস? তোর বউ আমার কাছে এসেছে, নিয়ে যায় এসে। মুখ সামলে কথা বল। বিশ্বাস হয় না? শোন, তোর বউয়ের গলায় একটা চমৎকার তিল আছে দেখলাম। তুই তো ভালো করে জানিস সে কথা। আধা ঘন্টার মধ্যে দিঘির পাড়ে এসে নিয়ে যা, নয়তো উল্টা পাল্টা কিছু হয়ে গেলে আমায় দোষ দিবি না। আর হ্যাঁ, টুটা সাউন্ড করবি না কোনো।
ফোন কেটে দিয়ে শামিন পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তার মাথা কাজ করছে না। আলো থাবা মেরে সৈকতের ফোনটা নিয়ে হিয়ার ভিডিওটা ডিলিট করতে চেষ্টা করে। সৈকত ফোনটা নিয়ে নিতে যায়। সাগর আলোকে দেখতে থাকে। শামিনের বউ একেবারে শামিনের মতোই খ্যাপা। খ্যাপা মেয়েরা সাগরকে বরাবরই মুগ্ধ করে। সৈকত চেঁচিয়ে ওঠে, তোর বিষ কমবে না তাই না? রিয়াদ এসে পেছন থেকে আলোকে ধরে হাত থেকে ফোন নিয়ে নেয়। রিয়াদের স্পর্শ পেয়ে আলো প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঘুরে রিয়াদের তলপেটের খানিকটা নিচে লাথি বসিয়ে দেয়। বিকট চিৎকার দিয়ে রিয়াদ বসে পড়ে, তারপর গোঙাতে থাকে। সাগর হতবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। সৈকত বলে, দেখছো ভাইয়া, তেজ দেখছো? আলো সৈকতের দিকে তাকিয়ে বলে, ফোন দে কুত্তা। আগে তোমার স্বামী আসুক। আলোর দিকে তাকিয়ে সাগর ঠান্ডা গলায় বলে, 30 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করেছে। দিঘির পাড়ে গাড়ি থামিয়ে দ্রুত পায়ে শামিন এগিয়ে যায়। সে তার নার্ভ ঠান্ডা রাখার চেষ্টা করছে। সাগর শামিনকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়। শামিন এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মরতে চাস তুই? মরার শখ হয়েছে আমার হাতে? তাহলে বল, এখানেই গেড়ে দিয়ে যাই। সাগর শামিনের কানের কাছে মুখ নিয়ে বলে, তোর বউ একটা জিনিস, একে তুই সামলাতে কিভাবে? দারুণ, আমি ইমপ্রেসড। শামিন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সাগর জোরে বলে, আচ্ছা শোন, মাইন্ড করিস না, ভাবির প্রশংসা করলাম, নিয়ে যা। শামিন আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত হিয়া এবং অয়নকে বলে। তোরা কেটে পড়। হিয়া কেঁদে দিয়ে বলে। ভিডিওটা শামিন সৈকতের দিকে তাকিয়ে বলে, কোন ভিডিও? কিসের ভিডিও? তোর বউয়ের বান্ধবী আর তার বয়ফ্রেন্ড এখানে অনৈতিক কাজ করছিল, তার ভিডিও। তোর বউ এসেছিল টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে। শামিন আলোর দিকে কটমট দৃষ্টি দিয়ে এক পলক তাকায়, তারপর সাগরের দিকে তাকিয়ে বলে। ওদের টাকা ওদের ফেরত দে। সাগর সৈকতকে ইশারা করতেই সৈকত টাকাগুলো দিয়ে দেয়। শামিন ঠান্ডা গলায় বলে, ভালোই ভালোই ভিডিওটা ডিলিট কর এক্ষুনি। সাগর সৈকতকে বলে। ওই মেয়েটার কাছে দে ফোন। সাগর সৈকতকে বলে। সৈকত হিয়ার হাতে ফোন তুলে দেয়। হিয়া দ্রুত ভিডিওটা ডিলিট করে চোখের পানি মোছে। সাগর বলে, তুই আমাকে যতটা খারাপ ভাবিস শামিন, আমি অতটাও খারাপ না, বুঝলি? ভাবিকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি, জিজ্ঞেস কর তোর বউকে। শামিন সাগরের সাথে কোনো কথা না বলে ঠান্ডা গলায় আলোকে বলে, তোমরা তিনজন গাড়িতে ওঠো। আমরা যেতে পারবো। আমি বলছি গাড়িতে ওঠো, বেয়াদব মেয়ে। বিকট শব্দে চেঁচিয়ে ওঠে শামিন। তার চিৎকারে যেন সবার কানে তালা লেগে গেল। হিয়া অয়ন ভয় পেয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আলো ঠায় দাঁড়িয়ে থাকে। শামিন সাগরের দিকে তাকিয়ে বলে, তোর ভাইকে সাবধান করে দে, ও অনেকবার বেড়েছে। একদিন দেখবি খবরে হেডলাইন আসবে, পুলিশের হাতে বন্দুকযুদ্ধে সাবেক মেয়র শমশের ভূঁইয়ার ছোট ছেলে সৈকত ভূঁইয়া নিহত, এবং সেই ব্যবস্থাও আমি করব। সাগর শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন ওদের দৃষ্টি উপেক্ষা করে আলোর কাছে গিয়ে খপ করে আলোর হাত ধরে ফেলে। তারপর আলোকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দেয় শামিনের সিটে। দরজা লাগিয়ে দিয়ে ঘুরে এসে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে গাড়ি স্টার্ট করে সোজা হাইওয়েতে ওঠে। সবাই চুপচাপ, মাঝে মাঝে হিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। শামিন কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে অয়ন আর হিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাদের কোথায় নামিয়ে দেব? রেডিও কলোনির মোড়ে ভাইয়া। শামিন হিয়াকে উদ্দেশ্য করে বলে। শুরুতেই আমাকে ফোন দিতে পারতে, এতটা সাফার করতে হতো না। হিয়ার কান্নার বেগ বাড়ছে। অয়ন হিয়াকে সান্ত্বনা দেবার জন্যে আর হাতের উপরে একটা হাত রাখে। হিয়া অয়নের হাতটা ছাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, ছোবেন আমাকে ভিতর ডিম কোথাকার, আরেকটু হলে আমি দম আটকে মরে যেতাম।
অয়ন বেলুনের মতো চুপসে যায়। শামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে আবার শামিনের দিকে তাকায়। আলো ভাবলেশহীনভাবে বসে আছে চুপচাপ। রেডিও কলোনির মোড়ে এসে শামিন গাড়ি থামিয়ে দেয়। অয়ন হিয়াকে নিয়ে নেমে পড়ে। শামিনের গাড়ি আবারও চলতে শুরু করে। দুজনেই চুপচাপ। কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখে শামিন ব্রেক কষে দেয়। আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায়। আলোর দিকে না তাকিয়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে, যেখানেই ঝামেলা সেখানেই আলো, নাকি সেখানেই আলো যেখানেই ঝামেলা? মাথার ঘিরু কি বাসায় রেখে এসেছো? কমন সেন্স নেই? একা একা চলে যাচ্ছ ড্রাগ অ্যাডিক্টেডদের কাছে, ওরকম প্রোটেকশন ছাড়া। নিজেকে কি ভাবো তুমি? আমি নিজেকে একটা মানুষ ভাবি, আমার বান্ধবীর বিপদে, তাই চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। চুপ করে বসে থাকতে কে বলেছে? পুলিশ ছিল না? পুলিশকে দিয়ে ব্যাপারটা সামলাতে গেলে জানাজানি হতো, যেটা হিয়ার জন্য মঙ্গলজনক নয়। আর পুলিশের ওপর আমার ভরসাও নেই, নয়তো কবেই আপনার নামে কমপ্লেন করতে থানায় ছুটতাম। শামিন আলোর দিকে তাকায়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনি আমাকে এতটা ব্রেনলেস মেয়ে মনে করেন? আমি কি আহাম্মক নাকি একা একা চলে যাব নেশাখোরদের কাছে? আমার ইজ্জতের ভয় আছে। আমি লোক ঠিক করে রেখে গিয়েছিলাম, তারা চলে যেত সময় মতো। শামিন অবাক হয়ে বলে। কোন লোক? এমন সময় আলোর ফোন বেজে ওঠে। আলো ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ শেফালি আপু, না আসতে হবে না আপনাদের, আমরা ঠিক আছি। হ্যাঁ বাড়ি যাচ্ছি। ফোন কেটে দেয় আলো। শামিন বলে, শেফালি গে? আমার সাথে কাজ করে তৃতীয় লিঙ্গের আপু। ও সময় মতো ওর পুরো গ্যাং নিয়ে চলে আসতো, উল্টো ওই সৈকতের ইজ্জত লুট করে নিয়ে যেত আজ। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। সে অনেক কষ্টে তার হাসি চাপিয়ে রেখেছে আলোর কথা শুনে। আলো শামিনের দিকে তাকায়। শামিন মুখ ঘুরিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলে, বেশ বুদ্ধিমতী তুমি, ভালো লাগলো। তা নিজে ওখানে কি কি করেছিলে? ওই সৈকতের চামচাটা ওভাবে কাতরাচ্ছিল কেন? কোথায় মেরেছো ওর? জায়গা মতো। ঠান্ডা গলায় বলে আলো। শামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, তুমি সত্যি অমানবিক। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে, তোমার কারাতে দেখা হলো না, এত অ্যাগ্রেসিভ তুমি আমার বেলায় কখনো হওনি। আমার সৌভাগ্য। আমাকে ভয় পেতে বুঝি আমি ওদের থেকেও ভয়ঙ্কর? হ্যাঁ, কারণ ওরা কেউ আমার ভাইদের গলায় ছুরি ধরেনি, তাই আমার মনোবল ভাঙেনি। শামিন আলোকে দেখতে থাকে। কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। মুখটা লাল হয়ে আছে। গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে রেখেছে। মেয়েটার এই ব্যাপারটা শামিনের বেশ পছন্দ। শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পরুক না কেন খুবই শালীনভাবে পরবে। শরীরের ভাঁজ সম্পর্কে অবগত হওয়ার সাধ্যে কোনো পুরুষের নেই। যখন শাড়ি পরতো আঁচল টেনে সব সময় ডান কাঁধে তুলে রাখতো। নিজেকে মোহনীয় করে উপস্থাপন করার প্রয়াস নেই তার। সে আদর্শ নারীর নারীত্বে বলীয়ান। কিছু সময় চুপ করে থেকে শামিন গাড়ি স্টার্ট করে। তারপর ড্রাইভ করতে করতে ঠান্ডা গলায় বলে, আর কখনো এমন সিচুয়েশনে পড়লে এত পাকনামি করবে না। ভুলে যাবে না তুমি একটা মেয়ে। যতই নিজেকে শক্তিশালী ভাবো না কেন, পুরুষালী শক্তির কাছে পেরে উঠতে পারবে না। আর যা করবে ভেবে চিন্তে করবে, হটকারিতায় না। আলো কপাল কুঁচকে থাকে। শামিনের এত জ্ঞান সে হজম করতে পারছে না। কিছুক্ষণ পরে শামিন বলে ওঠে, শ্রাবণীদের বিষয়টা দেখে দিয়েছি, আশা করছি আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। কাট কাট বলে দেয় আলো। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এত শুকনো ধন্যবাদ? আলো কপাল কুঁচকে শামিনের দিকে তাকিয়ে বলে। ভেজা ধন্যবাদ কিভাবে দেয়? শামিন কোনো জবাব দেয় না। এক মনে ড্রাইভ করতে থাকে। আলো বলে, আমার কপাল, যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন ওই দিন থেকে শনির দশা কাটছে না। কবে আপনার থেকে পিছু ছাড়াতে পারবো কে জানে। অ্যাডভোকেট শাহজাহান শেখদারের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শাহজাহান শেখদার টিস্যু পেপার দিয়ে নিজের চশমার কাজ পরিষ্কার করতে করতে নরম গলায় বলে, দেখো মামনি, মিউচুয়াল ডিভোর্স একটা লম্বা প্রসেস। কাগজপত্র রেডি করতে একটু টাইম লাগবে। এতদিন যখন অপেক্ষা করতে পারলে আর একটু না হয় করো।
আলোর মুখ শুকিয়ে যায়। সে বলে, এমন কথা আমি জীবনেও শুনিনি আঙ্কেল। শাহজাহান শিকদার মৃদু হাসে, তারপর বলে, আইন তো আর মুখের কথা না মা। যে আইন দুটো মানুষকে একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয়, সে আইন তো একদিনে ভাঙা সম্ভব না, তাই না? অনেক নিয়ম আছে। আমি কাগজপত্র রেডি করছি, তারপর তোমাদের ডাকবো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আলোর কাছে শাহজাহান শিকদারের জবাব পছন্দ হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই লোকটা কারো শিখিয়ে দেওয়া কথা বলছে, কিন্তু এখন আলোর করণীয় কি? শাহজাহান শিকদারের চেম্বার থেকে বের হয়ে আলো বিরস মুখে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজকের অর্ডারের ডেলিভারি সকালবেলাতেই ডেলিভারি বয়কে বুঝিয়ে দিয়ে এসেছে। আপাতত হাতে কোনো কাজ নেই তার। অদ্রিত আলো। পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে উঠে, তারপর ঘুরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন ব্যাচমেট। আলো মুখ হাসি হাসি করার চেষ্টা করে বলে, রাকিব, তুমি তো নিখোঁজ হয়ে গিয়েছো বিয়ে করে। সোশ্যাল মিডিয়ায় পাওয়াই যাচ্ছে না, ফোন নাম্বার নেই। কেমন আছো তুমি? আলো ম্লান হাসে। ভালো, তুমি? আমি আছি আর কি। তা তোমার স্বামী কোথায়? সমাজ সেবা করছে? আর মেয়ের বউ এভাবে রাস্তায় রাস্তায় হাঁটছো কেন? গাড়ি কোথায়? আলো কি উত্তর দেবে বুঝতে পারছে না। রাকিব বলে, চলো এক জায়গায় বসে কথা বলি। বেশ লম্বা সময় পরে দেখা হলো আমাদের। ইহান আজ বেশ খুশি, কারণ তার বড় বাবা অনেকদিন পরে তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। গাড়ির ব্যাক সিটটা পুরোটা খেলনা দিয়ে ভর্তি করে ফেলেছে। তার চোখে মুখে খুশি চকচক করছে। শামীম ড্রাইভ করতে করতে বারবার ইহানের দিকে তাকাচ্ছে। সে নিজেও মজা পাচ্ছে ইহানের আনন্দ দেখে। বলো বাবা, দেখো পতা আন্টি। গাড়ির জানালার বাইরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে ইহান। শামীম অবাক হয়ে বলে, কোথায়? ইহান হাত তুলে দেখায়। ওই দেখো। শামীম হুট করে গাড়ির ব্রেক কষে। তারপর ইহানের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রাগে। দূরের আলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছে, হাসাহাসি করছে। শামীমের মস্তিষ্ক থেকে সেই রাগ পুরো শরীরে ছড়িয়ে যেতেই মিনিট খানেক সময় নিল না। পুরো শরীর চলে যাচ্ছে রাগে। সে আলোর দিকে তাকিয়ে আছে। দীর্ঘদিন পরে আলোর মুখে সেই হাসি দেখছে। কে ওই ছেলেটা? আলোর প্রাক্তন নাকি? তাড়াতাড়ি শামীমকে ডিভোর্স দিয়ে ওই প্রাক্তনকে বিয়ে করার পরিকল্পনা করছে বুঝি? শামীম একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, খাওয়াচ্ছি তোমাকে আইসক্রিম। আইসিয়া, স্যার, এগুলো কিসের কাগজ? সিনথিয়া অতীশ পালের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। অতীশ ফাইলটার দিকে এক পলক তাকিয়ে বলে, জরুরি কাগজ, শামীম ইয়াসারের বউয়ের লোনের পেপার। কিন্তু স্যার, তাকে তো লোনটা দেওয়া হয়নি। তার পরিবর্তে একজন দিনমজুরের মেয়ে পেয়েছে। জানি, কাগজগুলো রাখো। প্রত্যেক সপ্তাহে অতিরিক্ত আলো লোন পরিশোধ করতে এলে তার সই আর টাকাটা রেখে দেবে। সিনথিয়া হা হয়ে থাকে। স্যার, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ইয়াসার মির্জা আমাদের মাধ্যমে তার স্ত্রীকে টাকাটা দিয়েছে। এসব কথা তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছে, তাই তার স্ত্রী লোনের টাকা প্রত্যেক সপ্তাহে টাকা পরিশোধ করতে এলে টাকাটা চুপচাপ রেখে দেবে। ইয়াসার মির্জা ওনার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে টাকা ট্রান্সফার করতে হবে। সিনথিয়ার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে হতভম্ব হয়ে বলে, স্যার, হচ্ছে কি আসলে? আমাদের কাজ কি এখন মিথ্যাচার করা? এটা তো ধোঁকাবাজি এক প্রকার। অতীশ পাল বলে, ধোঁকাবাজি কোথায়? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখলে না? এমন দেখছো কোথাও? এখন যাও, নিজের মুখ বন্ধ রাখো। আমাদের এজেন্সির আইনের ঝামেলা যেভাবে শামীম ইয়াসার মির্জা সামলায়, তেমনি তার এই ঝামেলাটাও একটু সামলে দাও। আর হ্যাঁ, নতুন এমপ্লয়ি দুটোকে বলে দিও তারা যাতে কোনো গন্ডগোল না করে। ছাদে সবাই চুলের তেলের কাঁচামাল গুছিয়ে নিচ্ছে। আজ শুধু এক্সপেরিমেন্ট হবে। আলো একপাশে একটা চেয়ারে বসে আছে চুপচাপ।
আজও হিয়া আসেনি। অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেদিন। ফোনে বলেছে গায়ে জ্বর এসেছে। শেফালি আর বিউটি হাতে হাতে সবটা গুছিয়ে নিচ্ছে। সানজিদা বড় একটা স্টোভের উপর বৃহৎ আকারের একটা কড়াই রেখে আলোর দিকে তাকিয়ে বলে, বিজনেসের রিস্ক না নিলে এগোনো যায় না সানজিদা আপু, আমাদেরকে রিস্কটা নিতেই হবে। শেফালি আর বিউটি আলোর কথায় সায় দেয়। এমন সময় আজান আসে। আলো আজানের দিকে তাকিয়ে মজার ছলে বলে, যখন তখন আমাদের ফ্যাক্টরিতে ঢুকবে না। আমাদের প্রোডাক্টের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা কাউকে জানাতে চাই না। আজান বলে, আপু নিচে একজন ডেলিভারি বয় এসেছে। ডেলিভারি বয়? আলো অবাক হয়ে যায়। তারপর বলে, আমাদের সব অর্ডার তো হাতে পেয়েছি, আবার কি? তা তো জানি না আপু, তুমি নিজে এসেই দেখো। আলো গায়ে ওড়না চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। দেখতে পায় সদর দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। বলে, কিসের পার্সেল? আর পার্সেল কোথায়? মুখ থেকে মাস্ক খুলে ফেলে লোকটা। বলে, ম্যাম গেটের বাইরে। আলো কিছু বুঝতে পারছে না। লোকটা বলে, আসুন দেখে নিয়ে যান। আলো লোকটার পিছু পিছু যায়। গেটের বাইরে বিশাল বড় একটা আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব হয়ে যায়। লোকটা বলে, আপনার হাজবেন্ড আপনার জন্য পাঠিয়েছে। আলো এদিক ওদিক তাকায়। তার মুখে কোনো কথা আসছে না। এমন সময় আলোর ফোন বেজে ওঠে। শামিনের নাম্বার থেকে ফোন। আলো ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শামিন বলে, পার্সেল পেয়েছো? এখন যত ইচ্ছে তত আইসক্রিম খাবে বাড়িতে বসে বসে। বাইরের ছেলেদের সাথে রাস্তায় বসে হা হা হি করা, আইসক্রিম হাতে তাদের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়া, এসব আর যেন করতে না দেখি। ওসব বেহায়াপনা আমার সাথে ডিভোর্স হয়ে গেলে করবে। যতদিন কাগজে কলমে তুমি আমার বউ, আমি যদি দেখি আবার বউ ভ্রষ্টাচারী হচ্ছে, তাহলে উল্টাপাল্টা কিছু করে দিতে এই ফেরাউনের হাত পা কাঁপবে না। আসিয়া। শামিন ফোন কেটে দেয়। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। পাশ থেকে লোকটা বলে, ম্যাম আমি আসি। আলো শুকনো মুখে আইসক্রিমের ভ্যানটার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে শেফালি বলে, সানজিদা আপুকে বলো তাদের বস্তিতে খবর দিতে, বাচ্চারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাক। আর তোমরাও নাও, এখান থেকে নিয়ে যাও যার যা লাগে। আজান আমতা আমতা করে বলে, আপু থানা ওদের এতিমখানায় কিছু দিয়ে আসবো। যা ইচ্ছা করো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো বাড়ির ভেতর চলে যায়। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সে। ফোন কেটে শামিন ফোনটাকে আছাড় মারে। সে প্রাণপণ চেষ্টা করেছে আলোকে কোনো কঠিন কথা না শোনাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার উগ্র রাগটা আবারও একবার আলোর কাছে তাকে ঘৃণার পাত্র করে দিল। কিন্তু সে কি করবে, সহ্য করতে পারেনি আলোর সাথে ওই ছেলেটাকে। কি করছো আব্বু? আলো ব্যাগ কাঁধে নিয়ে আতায়ুর আলমের দিকে তাকিয়ে আছে। আতায়ুর আলম মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলে, ও আলো আয়। আলো ভেতরে ঢোকে। আতায়ুর আলম বলে, কি আর করব, একটা নিবন্ধ লেখার চেষ্টা করছিলাম। একটা বেসরকারি নিউজ এজেন্সি থেকে রিকোয়েস্ট পেয়েছি, টাকা দিবে? আলো বাবার বিছানায় বসে। মস্তিষ্কে চাপ পড়ে এমন কিছু তোমাকে করতে হবে কেন? বাদ দাও তো, টুকটাক চলছে তো সব। আজান আয়াতের স্কলারশিপের টাকা, তোমার দেশের বাড়ির জমি চাষের টাকা, আমার টিউশনের টাকা, চলে যাচ্ছে তো আব্বু। ব্যবসাটা একবার দাঁড়াতে দাও আমার। আতায়ুর আলম ম্লান হাসে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো উঠে দাঁড়ায়। হ্যাঁ, আজ লোনের টাকা পরিশোধ করতে হবে। মাসে 4টা কিস্তি। এজেন্সিতে যাচ্ছি। আলো উঠে চলে যায়। আতায়ুর আলম মেয়ের যাওয়া দেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কতটুকু বয়স মেয়েটার, অথচ এই বয়সে কতটা বুঝদার। নিজের কাঁধে কত দায়িত্ব তুলে নিয়েছে। মুখে একটা ক্রিম পর্যন্ত মাখে না। এই সাধারণ কিন্তু অসাধারণ মেয়েটির জীবনটা কেমন অগোছালো হয়ে গিয়েছে। গুছিয়ে দেওয়ার কেউ নেই, কেউ না। আলো এদিক ওদিক তাকিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যায়। আজ এজেন্সি এত ফাঁকা কেন? আজ তো কিস্তির তারিখ। ক্যাশ কাউন্টারে একটা অচেনা মেয়ে বসে আছে। আলোকে দেখে একটা হাসি দিয়ে বলে, How can I help you, ma'am? আমার লোন পরিশোধের প্রথম দিন।
আচ্ছা, আপনি আমাকে আপনার আইডি নাম্বার দিন ম্যাম, এবং কাগজগুলো। আলো তার হাতের কার্ডটা মেয়ের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ ডেস্কটপে তাকিয়ে থেকে মেয়েটা বলে। ম্যাম, আপনি ভুল কার্ড দিয়েছেন, এই নামে কাউকে লোন দেওয়া হয়নি। আলো অবাক চোখে তাকিয়ে আছে, তারপর বলে। মানে অদ্রিতা আলো আমি? জি ম্যাম, এটা তো আপনার নাম, কিন্তু আমাদের লিস্টে যে 3জন মেয়েকে লোন দেওয়া হয়েছে তাদের নাম শাহিনুর ইসলাম, রোমানা মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস। আপনি চেক করে দেখতে পারেন। আলো বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ক্যাশ কাউন্টারের মেয়েটাকে দূর থেকে সিনথিয়া হাত নেড়ে ইশারা করছে কিছু না বলতে, কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে আলোর সাথে। আলো অসহায়ের মতো একবার হাতের ফাইল, একবার টাকা, একবার ক্যাশ কাউন্টারের মেয়েটার দিকে তাকাচ্ছে। ভাই একটা গান শুনবেন? শামিন তৌফের কথা। দূর হ, আমি ব্যস্ত আছি। সব ছেলেরা চুপ হয়ে যায়। শামিন কিছুক্ষণ পরে বলে ওঠে। তোর ভাবির কোনো খবর আছে? হাসার জি, আজ সকালে দেখলাম কোথাও যাওয়ার আগে রিক্সা ঠিক করছে। রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে 10 মিনিট ঝগড়া করলো। রিক্সাওয়ালা 30 টাকার ভাড়া চার্জ ছিল, কিন্তু ভাবি 25 টাকা, ওপরে 1 টাকাও দেবে না। সব ছেলেরা হেসে ফেলে। শামিন রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে। হাসার কি আছে? সব কটাকে চর মারবো। কতটা হিসেবে আমার বউ দেখেছিস? এমন মেয়ে তো সংসারের উন্নতি করবে। আমি আবার বউকে নিয়ে গর্ব করি। সবাই চুপ হয়ে যায়। শামিন তৌফের দিকে তাকিয়ে বলে। তারপর কি হয়েছে? ওই রিক্সাওয়ালা জিতেছে নাকি আমার বউ? আপনার বউ ভাই। বৃদ্ধা রিক্সাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে। আলো তার জবাব দেয় না। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে। তার শরীরটা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলে। আলো কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলে। শামিন ইয়াসের পার্টি অফিসে। শামিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখন তাকে বের হতে হবে। তার দলের ছেলেরাও শামিনের দেখাদেখি উঠে দাঁড়ায়। এমন সময় সবুজের ফোন আসে। শামিন ফোনটা রিসিভ করতেই সবুজ বলে। ভাই, ভাবি উপরে যাচ্ছে, কাজ শেষে। ফোনটা রাখার সাথে সাথে দরজা ঠেলে আলো ভেতরে ঢোকে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো প্রায় ছুটে গিয়ে শামিনের শার্টের কলার ধরে। আর কতবার কতবার আপনি আমাকে অসম্মান করবেন ইয়াসার মির্জা? গলা দিয়ে কথা বের হচ্ছে না আলোর। সে হাঁপাচ্ছে। শামিন নরম গলায় বলে। কি হয়েছে আলো? আমি কখন তোমাকে অসম্মান করলাম? আলো শামিনকে ঝাঁকুনি দিয়ে বলে। নাটকবাজ লোক, জুতো মেরে গুরুদান করা হচ্ছে। খুব টাকা আপনার, তাই না? সেটাই দেখাচ্ছেন সবখানে। আমাকে ধোকার মাধ্যমে টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন, কে দিয়েছে? শামিন ঘামতে থাকে। আলো জেনে গিয়েছে সবটা। এখন এই জেদি মেয়েটাকে সে কিভাবে সামলাবে? আলো আবারও কলার ধরে। সাহস কি করে হয় আমাকে ছোট করার, দয়া করার? শামিন আলোর নরম ছোট দুটো হাত তার কলার থেকে সরিয়ে দিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে আলোর চোখের দিকে তাকায়। নরম গলায় বলে। সরি আলো, আমি তো সবটা ঠিকঠাক করতে চেয়েছি তোমার লাইফে। আলো চেঁচিয়ে ওঠে। কি ঠিক করতে পেরেছেন? আমার বাবা একটা পঙ্গু লোকের মতো বাড়িতে পড়ে আছে, পেরেছেন ঠিক করতে? লোকজন রাস্তাঘাটে আমাকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল বলে, পেরেছেন ঠিক করতে? কান্নায় ভেঙে পড়ে আলো। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। শামিন কিছুক্ষণ আলোকে দেখে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসে পড়ে। আলো বলতে থাকে। এখন আপনি সবাইকে ভালো মানুষই দেখাচ্ছেন, আপনার সবাইকে নিজের অর্থ ক্ষমতা নাটক দিয়ে মুগ্ধ করতে চাইছেন, তাই না? শামিন নরম গলায় বলে। এভাবে আমার অনুভূতির ভুল ব্যাখ্যা দিও না আলো। আমি অনুতপ্ত। যা যা করেছি সবটা নিজের অনুশোচনা থেকে। অনুশোচনা? শামিন ইয়াসারের অনুশোচনা হয়েছে কখনো? শামিন আলোর চোখে চোখ রাখে, তারপর বলে। তুমি দেখতে পাওনি বলে হয়নি, এমনটা তো নয় আলো। আমি তো নিজেকে জানি। আমি কতটা অন্ধকার মানুষ ছিলাম তা আমি জানি আলো। তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। মানলাম সবটা আমার অপরাধ, আমি অপরাধী। কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে নিজেকে, সেটা কেন তুমি মানতে পারছো না? শুধরেছেন? কি শুধরেছেন আপনি? যে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনি জানেন? পেয়েছেন শাস্তি। বুক ফুলিয়ে সমাজে মহান সেজে ঘুরে বেড়াচ্ছেন।
অবৈধভাবে প্রতিপক্ষকে বসিয়ে রেখে ভোটে জিতেছেন। লজ্জা করে না এই চেয়ারে বসতে? তারপর সব কিছুর ওপরে ছড়ি ঘোরাচ্ছেন আপনি। সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলছে। আমাদের বিয়ে, আমাদের ডিভোর্স, উকিল, আমার জীবন, সব কিছু আপনিই নিয়ন্ত্রণ করছেন। শুধরেছেনটা কি আপনি? পাক্কা নাটকবাজ আপনি। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর কান্নার বেগ বাড়ছে। সে উঠে দাঁড়ায়। শামিন নরম গলায় বলে, ভালোবেসে ফেলেছি তোমাকে আলো। আমার অনুভূতি গ্রহণ করতে না পারো, কিন্তু অসম্মান করো না অন্তত। আলো শামিনের দিকে তাকায়। ভালোবাসা চাই না, আপনার ভালোবাসা চাই না আমি। উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আলো। আলোর গায়ের ওড়না নিচে পড়ে যায়। শামিনের দলের ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শামিন গিয়ে আলোকে ধরে ফেলে। ওড়না উঠিয়ে আলোর শরীর ঢেকে দিয়ে আলোর চোখের দিকে তাকায়। আলো উন্মাদের মতো বিড়বিড় করে শামিনের চোখে চোখ রেখে বলে, আপনার শাস্তির আশা আমি করি না। আপনি রাজ করতে দুনিয়ায় এসেছেন, মন ভরে রাজ করুন। মেয়র হন, এমপি হন, অর্থবান হন, যা ইচ্ছা হন, শুধু আমাদের ছাপোষা পরিবারটাকে ছেড়ে দিন। একটা কথা আপনাকে বলে দেই, আজ থেকে কখনো যদি আমি দেখতে পাই আপনি আমাকে আপনার ক্ষমতা, অর্থ দিয়ে দয়া দেখিয়ে আমার আত্মসম্মানে আঘাত করেছেন, তাহলে আমি সুইসাইড করব শামিন ইয়াসার মির্জা। আমি মানুষের কাছ থেকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে পারবো, কিন্তু আপনার থেকে দয়া নিয়ে নয়। এর থেকে ভালো আমি আত্মহত্যা করব। কথাটা শুনে শামিন আলোকে ছেড়ে দেয়। আলো শামিনের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর যতখানি তেজ নিয়ে এসেছিল শামিনের সামনে ঠিক ততখানি নিস্তেজ হয়ে চলে গিয়েছে। শামিন দাঁড়িয়ে থেকে তার ছেলেদের মুখের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, শেষমেশ ওই আসিয়া ফেরাউনকে ডুবিয়ে ছাগলের হাত। বেশি রাত হয়নি। গলির রাস্তায় এখনো বড় ট্রাক চলছে। রিকশায় বেল বাজছে। আলো মাথা তুলে উঠে বসতে চায়, কিন্তু পারে না। মাথা ভারী হয়ে আছে তার। বেলা 12টার বাড়ি ফিরে সেই যে ঘরে ঢুকেছে এখনো বের হয়নি। রেহেনা এসে বারবার ডেকে গিয়েছে, বলেছে একটু একা থাকবে সে। মাথা ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গিয়েছে। এখন না উঠলে আব্বু আম্মু বেশ চিন্তায় পড়ে যাবে। তাই কষ্ট হলেও উঠে বসে আলো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আজ কোনো অর্ডার নেয়নি সে। সেই মানসিক পরিস্থিতিতেও আলো ছিল না। হুট করে আলোর ঘরের দরজা ঠেলে আয়াত ভেতরে ঢোকে। আলো মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলে। আলো কপাল কুঁচকে ফেলে। আয়াত বলতে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে যায়। বসার ঘরে আতায়ুর আলম, রেহেনা, আজান দাঁড়িয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আলো তাদের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকাতেই থমকে যায়। একটা লোকাল চ্যানেলে খবরের হেডলাইনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। নির্বাচিত তরুণ মেয়র শামিন ইয়াসার মির্জা তার পদত্যাগপত্র জমা দিয়েছে। সংবাদ পাঠিকা বলতে থাকে। আর সন্ধ্যা 6টা নাগাদ তিনি নিজের বাসভবনে বসে সাংবাদিকদের কাছে বিষয়টা নিশ্চিত করেছেন। আলো খবরটা শুনে টিভির স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে একটু পরপর শামিন ইয়াসারের একটা শুভ্র পাঞ্জাবির উপরে মুজিব কোট পরা হাস্য উজ্জ্বল ছবি দেখানো হচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না বিষয়টা। সে তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। টিভির রিমোট হাতে নিয়ে সে পরপর কয়েকটি চ্যানেল পাল্টাতে থাকে। প্রত্যেকটা লোকাল চ্যানেল একই খবর। একটা চ্যানেলে দেখাচ্ছে জনগণের প্রতিক্রিয়া। সবাই শামিনের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। দলের ছেলেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলছে। আলো টিভি অফ করে দেয়। কলিং বেল বেজে ওঠে। আজান গিয়ে দরজা খুলে দিতেই ঈশিতা আর ঋতু ভেতরে ঢোকে। ঋতু কাঁদছে। ঈশিতা এসে আলোর মুখোমুখি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় কান্না আটকে রেখে বলে ওঠে। আলো বোকার মতো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর ধরা গলায় বলে ওঠে, তুমি জিতে গেলে ভাবি।
আলো চুপ করে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখে সে বুঝে যায় ওটা কার নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা। থানার নতুন অফিসার সমীর দত্ত শামিনের দিকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়াবাড়ি করছিস শামিন। বাড়াবাড়ি করছিস তুই সমীর? একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছিস। কনস্টেবলকে বল আমাকে লকআপে দিতে। ভাইয়ের পাশে থেকে ইলহাম মির্জা চেঁচিয়ে ওঠে, হোয়াট আর ইউ ডুইং ভাইয়া? পাগল হয়েছো তুমি? বাবা ওদিকে অসুস্থ হয়ে পড়েছে, এসব শুনলে তো শেষ হয়ে যাবে। বাবার অবস্থা ভালো নেই ভাইয়া। পাগল হব কেন? অন্যায় করেছি, শাস্তি পাওয়া উচিত। ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সমীর দত্ত মাথা ঠান্ডা রেখে বলে, আচ্ছা বুঝলাম, শুরু থেকে বল আবার কি করেছিস তুই ওই মেয়েটার সাথে? শামিন খেপে গিয়ে বলে, কতবার বলবো আমি ওকে কিডন্যাপ করেছি, জোরপূর্বক বিয়ে করে ওকে জিম্মি করে রেখেছি এবং ওর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়েছি। এখন আমাকে অ্যারেস্ট কর। সমীর বলে, বুঝলাম, তো তুই এসব যার সাথে করেছিস সে কোথায়? কমপ্লেন কোথায়? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আমি তোকে অ্যারেস্ট করব? আমি কি থানায় এসে তোর সাথে মস্করা করছি এত রাতে? আমি নিজে স্বীকার করেছি সবটা, সেটা কি যথেষ্ট নয়? ওসি সমীর দত্ত শামিনের দিকে তাকিয়ে থাকে। ইলহাম অসহায়ের মতো তার বড় ভাইকে দেখছে। থানার বাইরে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। শামিনের দলের ছেলেরা সবাই থানার বাইরে থেকে শামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। শামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমীর বেল টিপে একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল এসে দাঁড়াতেই সমীর বলে, বাইরে কি হচ্ছে? শামিন চুপচাপ বসে আছে, তার দৃষ্টি টেবিলের ওপর একটা পেপার ওয়েটের নিবদ্ধ। সমীর শামিনের দিকে তাকিয়ে বলে, তুই যা করতে চাইছিস তাতে তোর পুরো লাইফ, তোর রাজনৈতিক লাইফ জাস্ট ধ্বংস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজনৈতিক লাইফ বলে তো আর কিছু নেই আমার। আমার লাইফের কথা যদি বলিস, ওটা এমনিতেও নষ্ট। ইলহাম আকুতির সুরে বলে ওঠে, ভাইয়া কেন এমন পাগলামি করছো? শামিন কোনো জবাব না দিয়ে সমীরের চোখে চোখ রেখে বলে, অ্যারেস্ট কর আমাকে। আলো ফোনটা কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা, ভাইয়া আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তা তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। তো আমি কি করব ইসমাম? আমি তো কোনো কমপ্লেন করিনি। তোমার ভাইয়া নিজে থেকে এসে এসব করেছে। সেটাই অদ্রিতা, ভাইয়া নিজে থেকেই করেছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমরা আমার সাথে এমন করছো কেন ইসমাম? তোমাদের পরিবারের সবার মুখের দিকে তাকালে মনে হয় আসল অপরাধী আমি, তোমার ভাইয়া নয়। আমার অন্যায়টা কি, অপরাধ কি আমার, বলো? ইসমাম স্বাভাবিক গলায় বলে, অপরাধ করনি এমনটা তো নয় অদ্রিতা। ভাইয়াকে ভুল বুঝে চর মেরেছ, হেনস্থা করেছ একজন মানুষকে। আলো অবাক হয়ে ইসমামের কথা শোনে, বলে, তার জন্য কি আমি যথেষ্ট শাস্তি পাইনি ইসমাম? তোমার ভাইয়া নিজের হাতে আমাকে শাস্তি দিয়েছে। আমি তার পা ধরেছি, তুমি জানো। সেদিন তোমাকে বলিনি সেসব কথা। যথেষ্ট শাস্তি পেয়েছি। উল্টো আমার বাবা যা করেইনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাইয়া। ইসমাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা ওই মানুষটার সাথে জড়িয়ে আছে অদ্রিতা। প্রত্যেকটা মানুষের খুশি ওই মানুষটার উপর নির্ভর করে। এখন তুমি কি করবে সেটা তোমার বিবেচনা। অন্যায় আবদার বলো বা যাই বলো, মনে হলো তোমাকে বলতে পারি তাই বললাম। আর হ্যাঁ, আমি তোমাকে অপরাধী বলছি না অদ্রিতা, কোনো অবস্থাতেই না। আমি শুধু আমার ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে যেমনটা তোমার জন্য হতো। ইসমাম কল কেটে দেয়। ইসমাম ফোন কেটে দেয়। আলো ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। ঋতু সোফায় বসে আছে, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে আলোর দিকে তাকিয়ে বলে, দয়া করো ভাবি, নিজের ভাইদের ভালোবাসা স্নেহ আমি পাইনি। ওই মানুষটা দিয়েছে আমাকে সেসব। আমি দয়া চাইছি তোমার কাছে আমার ভাইয়ের জন্য। রাহাতের ফোন বাজছে। থানার বাইরে দাঁড়িয়ে আছে সে। ভেতরে এইমাত্র জামিল গিয়েছে। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাহাত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সাগর ভুইয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। খিকখিক করে হাসতে হাসতে বলে,
কি রে শামিনের চামচা, তোদের ভাইয়ের হাওয়া বেরিয়ে গেছে দেখলাম। এখন কেমন লাগছে তোদের? রাহাত চুপ করে থাকে। সাগর বলতে থাকে, শালা ভয় পেয়ে মার ছেড়েছে নাকি? কোথায় তোর ভাই, কোথায়? রাহাত এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নিচু করে দাঁত খিচিয়ে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে? টুট টুট শব্দ হয়। রাহাত ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ থানার সামনে বাইক দাঁড় করিয়ে এগিয়ে যায়। রাহাত বলে, জামিল শামিনের হাত ধরে রেখেছে। উৎকণ্ঠা নিয়ে বলে, ভাই সাংবাদিক এসে ভিড় করেছে, আপনি চলেন এখান থেকে, দোহাই লাগে। তোর বউ অসুস্থ, বাড়িতে যা জামিল। গম্ভীর কণ্ঠে বলে শামিন। সমীর শামিনের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ছুটে এসে শামিনকে ধরে, ঝাঁকুনি দিয়ে বলে, কি কি শুরু করেছিস এসব? শেষ করেছি সবটা। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় শামিন। তারপর সমীরের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট মি। বাড়াবাড়ি করছিস শামিন। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সমীর কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে একজন কনস্টেবলকে বলে, নিয়ে যাও ওকে। শামিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনস্টেবল এসে নিয়ে যায় তাকে। ইলহাম আহত চোখে তাকিয়ে থাকে। ফুয়াদ সমীরের দিকে অসহায়ের মতো তাকায়। সমীর বলে, ওকে শান্ত করার জন্য পাঠিয়েছি লকআপে। কমপ্লেন না পেলে আমার বাপের সাধ্য নেই ওকে আটকে রাখার, চিন্তা করিস না। বাড়ির জামাটা পাল্টে একটা শাড়ি পরে নেয় আলো। পার্স ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে বসার ঘরের দিকে যায়। ঈশিতা উঠে দাঁড়ায়। রেহিনা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো তার উত্তর না দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতুকে নিয়ে বাড়িতে যাও আপু, ও এমনিতেই অসুস্থ। ঠান্ডা গলায় প্রশ্ন করে ঈশিতা। আলো কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। অনেক খুঁজে একটা রিক্সা পেয়েছে অবশেষে। থানার সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এদিক ওদিক তাকায়। থানার বাউন্ডারির ভেতরে শামিনের ছেলেরা দাঁড়িয়ে আছে। আলোকে দেখে তৌব সবাইকে নিচু স্বরে বলে, কে এসেছে দেখ। সবাই মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দৃষ্টি উপেক্ষা করে থানার দালানের ভেতর ঢোকে। স্যার, একজন মেয়ে এসেছে আপনার সঙ্গে কথা বলতে। কনস্টেবলের কথা শুনে সমীর দত্ত তার দিকে তাকিয়ে বলে, একটু অপেক্ষা করতে বলো তাকে, অভিযোগ থাকলে নাও, আমি ব্যস্ত। ইসুফ স্যার, মেয়েটির নাম অদ্রিতা আলো। সমীর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, এই সেই নয় তো? ফুয়াদ বলে, সম্ভবত। সমীর দত্ত কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, ভিতরে নিয়ে এসো। নীল রঙের একটা শাড়ি, জমিনে নেভি ব্লু সুতোর কাজ, আঁচল টেনে নিজেকে জড়িয়ে রেখেছে। চেহারায় সাজসজ্জা নেই কোনো, একেবারেই সাদামাটা। সমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে খুবই ভদ্রভাবে বলে, বলুন। আলো ঘরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তারপর সরাসরি সমীরের চোখের দিকে তাকায়। সমীর বলতে থাকে, বলুন। ইয়াসার মির্জা কোথায়? নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। লকআপে। আলো চমকে ওঠে। সমীর বলে, আমারই কনস্টেবল বলল পাঠাতে যাচ্ছিলাম আপনাদের বাড়িতে। আলো সমীরের দিকে তাকিয়ে আছে। সমীর বলতে থাকে, ইয়াসার মির্জা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি আপনাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছেন, জিম্মি করে রেখে আপনার এবং আপনার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এইসব আপনার কাছ থেকে শুনতে চাই। এইসব ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে ইয়াসার মির্জার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নির্ভয়ে বলুন। আলো মাথা ঘুরিয়ে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সমীর বলে, বলুন, তিনি আপনাকে জোরপূর্বক বিয়ে করেছেন, কিডন্যাপ করেছেন আপনাকে? আলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অস্ফুট স্বরে বলে, না। কোনো শারীরিক মানসিক আঘাত করেছেন কিংবা আপনার শ্লীলতা হানির চেষ্টা? আলো মাথা নাড়ায়। উনি যা যা বলছেন সবটা মিথ্যা? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, জি। ওসি সমীর দত্ত আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে ওঠে, লিখিত বয়ান দিন। আলো একটা কাগজে বয়ান লিখে নিচে সই করে দেয়। তারপর কাগজটা সমীর দত্তের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে,
আমি একটু ইয়াসার মির্জার সাথে দেখা করতে চাই। সমীর দত্ত একজন কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল আলোকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। হার্টে রিং পরানো। চেন্নাই গিয়ে প্রত্যেক 6 মাস অন্তর চেক আপ করতে হয়। একটু আধটু চাপ পড়লেই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিছানায় শুয়ে শুয়ে ছেলের জন্য দুশ্চিন্তা করছে ইমতিয়াজ মির্জা। কাজের মেয়ে দুটো ছাড়া বাড়িতে আর কেউ নেই। শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কেউ টেরও পাবে না। হঠাৎ খুবই ভয় হতে থাকে ইমতিয়াজ মির্জার। তার সময় কি তাহলে শেষ? কিন্তু সে এভাবে ছেলে মেয়ের মুখ না দেখে মরতে চায় না, কখনোই না। নিচু গলায় সিতারাকে ডাকতে থাকে। সিতারা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, জি খালুজান। পোনা এসে দাঁড়ায়। ইমতিয়াজ মির্জার বিছানার কাছে দাঁড়িয়ে বলে, খবর পাইনি ভাইজান, আপনি এত উতলা হবেন না, সামিন বাবার কিছু হবে না। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাঝখানে লোহার শিক। শামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, তারপর চোখ সরিয়ে নিয়ে চুপ করে থাকে। আলো শীতল চোখে শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শিক ধরে বলে ওঠে, খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখতে, এটাই আপনার উপযুক্ত স্থান। শামিন চুপ। আলো বলতে থাকে, কি ভেবেছেন আপনি দয়া শুধু আপনিই দেখাতে পারেন? খুব সুপ্রিয়টি কমপ্লেক্স ভোগেন তাই না? নিজেই সর্বসেবা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক, এটাই ভাবেন? সবার প্রতি দয়া দেখানোর ক্ষমতা রাখেন। আজ আমি আপনার প্রতি দয়া দেখালাম ইয়াসার মির্জা। এই আলো নামের মেয়েটার দয়ায় এ যাত্রায় আপনি বেঁচে গেলেন। শামিন আলোর দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, কেন দেখিয়েছো দয়া? কেন দেখিয়েছি? আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের বউ এবং ভাইপোর জন্য। আমারও একটা পরিবার আছে, তাই আমি আপনার পরিবারের ভোগান্তি চাইনি। ন্যূনতম হলেও 2 বছর জেলে পচে মরতেন। আমি আপনার মতো নির্দয় না যে বাবা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে জিম্মি করে রাখে। আপনার বাবা হার্টের সিরিয়াস পেশেন্ট, তাই দয়া দেখিয়েছি। শামিন চুপ করে থাকে। আলো বলতে থাকে, অবশ্যই এসব আমি এমনি এমনি করিনি। এসবের বিনিময়ে আমি একটা জিনিস চাইব, আর সেটা হচ্ছে আপনার থেকে মুক্তি, যা বারবার চাইতাম। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। একটু পরে সমীর দত্ত এসে লকআপের সামনে দাঁড়ায়। একজন কনস্টেবল লকআপের তালা খুলতে থাকে। সমীর দত্ত বলে, ইচ্ছে করছে আইনের লোককে বিব্রত করার অপরাধে তার নামে চার্জ লাগিয়ে দেই, কিন্তু তোর এই মাসুম চেহারাটা দেখে মায়া হচ্ছে। শামিন চুপ করে দাঁড়িয়ে থাকে। সমীর বলে, ভাবি সুন্দরী তোর পাশে মানিয়েছে। শামিন লকআপ থেকে বের হয়। সমীর দত্ত বলে, প্রবলেম কি খুলে বল। পদত্যাগপত্র জমা দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? স্যার। একজন কনস্টেবল তড়িঘড়ি করে ছুটে আসে। শামিন আর সমীর দত্ত তার দিকে তাকায়। সমীর বলে, কি হয়েছে? খবর এসেছে স্যার, ইয়াসার মির্জা বাবা হসপিটালে। দৌড়তে দৌড়তে হসপিটালের ভেতরে ঢোকে শামিন। করিডোরে ঈশিতা, পরি, ঋতু এবং দলের কিছু ছেলে দাঁড়িয়ে আছে। শামিন এবং ইলহাম এগিয়ে যায়। ঈশিতা ভাইকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোনের মাথায় হাত বুলিয়ে এদিক ওদিক অসহায়ের মতো তাকাতে থাকে শামিন। আরাফের দিকে তাকিয়ে বলে, কখনো হয়েছে এসব? পরি এগিয়ে আসে, কাতর সুরে বলে, আমি হোস্টেল থেকে বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। বাবা কটেজে এসেছিল, দোতলায় উঠে দেখি মেঝেতে পড়ে আছে। শামিন ঈশিতাকে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। ইলহাম তার পিছু পিছু যায়। কেবিন থেকে ডক্টর বের হয়ে এদিকে আসে। শামিন কিছু জিজ্ঞেস করার আগেই ডক্টর নরম গলায় বলে ওঠে, আই এম সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। শামিন ডক্টরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। এমন সময় ধপ করে শব্দ হয়। পেছনে মাথা ঘুরিয়ে শামিন দেখে ঈশিতা ফ্লোরে পড়ে গিয়েছে অচেতন হয়ে। মাম্মা, দাদুভাই ওখানে কেন ঘুমাতে?
ইহান প্রশ্নটি করে ঋতুর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঋতু নিশ্চুপ চোখের পানি ফেলছিল। সংসারের সব তিক্ত মিঠা অভিজ্ঞতা একপাশে রেখে লোকটা তার শ্বশুর, তার স্বামীর বাবা। ঋতুর জীবনে তার ভূমিকা ছিল। ইলহামের হাতে যখন অত্যাচারিত হতো ওই খাটিয়ায় শুয়ে থাকা লোকটা সান্ত্বনা দিতে আসতো। লোকটা আদর্শবান কোনো লোক না, যথেষ্ট ত্রুটি তার রয়েছে, কিন্তু ঋতুর কাছে খারাপ কিংবা অসম্মানেরও কেউ না। লোকটার জন্য ঋতুর কান্না পাচ্ছে খুব। ছেলের কথার জবাব না দিয়ে ঋতু মাথা ঘুরিয়ে লিভিং রুমের আশেপাশে তাকায়। ঈশিতা আর্তনাদ করে কেঁদে যাচ্ছে। খাটিয়ার দুই পাশে তার দুজন ছেলে বসে আছে, যেন বাবা কিছু বলছে তাদের। চুপচাপ শুনছে তারা। ভোর 4টে প্রায়। ইমতিয়াজ মির্জার লাশ কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজনের ভিড় জমে গিয়েছে শান্তিনীরে। জামিল এগিয়ে গিয়ে মেঝেতে শামিনের পাশে চুপ করে বসে পড়ে। শামিনের দৃষ্টি মেঝের দিকে। জামিল মৃদু স্বরে বলে, ভাই, ইসমা ফোন দিচ্ছে বারবার, ওকে জানাবো? শামিন অনুভূতি শূন্য দৃষ্টিতে জামিলের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে দে ফোনটা। ভাইয়া? ইসমামের কণ্ঠে উৎকণ্ঠা। শামিন অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না ছোট, থানায় কিছুই হয়নি, আমি বাড়িতে। ইসমাম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, বাবা ঠিক আছে? সন্ধে শুনলাম অসুস্থ। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে কি নেই তা তো জানি না ছোট। মানে? কাল সকাল 10টায় বাবার জানাজা। কেমন মেয়ে রে তুই? স্বামীর ঘর করবি না ঠিক আছে, তাই বলে একটা মানুষ মরে গিয়েছে তবু একটু সহানুভূতি আসছে না তোর? আলো মাথা ঘুরিয়ে প্রফেসর শিবলির দিকে তাকায়। প্রফেসর শিবলির বলতে থাকে, একটা মানুষের বাবা মারা গিয়েছে, তোর তো বাবা আছে, আতাউর ভাইয়ের কিছু হলে তোর কেমন লাগে? ওই লোকটারও তো এখন কেমন লাগছে, তবুও তোর দিল নরম হচ্ছে না? খালা, ওনার মৃত্যুতে আমি খুশি হইনি, এভাবে বলো না। তাহলে বসে আছিস কেন? সমবেদনা জানা। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রফেসর শিবলির ওয়াইফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসার ঘরের দিকে যায়। আলো উঠে আতায়ুর আলমের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। টুপিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়ে আতায়ুর আলম আলোর দিকে তাকায়। আলো মৃদু স্বরে বলে, যাচ্ছ তুমি? আতায়ুর আলম নিচু স্বরে বলে, না গেলে কেমন দেখায় না মা, আমরা সামাজিক জীব। আলো চুপ করে থাকে। আতায়ুর আলম আমতা আমতা করে বলে, আর তাছাড়া ইয়াসেরের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবক। এগুলো এতিমখানা এজেন্সি চালায়, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সবাই যাচ্ছে, এটা আমাদের অ্যাসোসিয়েশনের নীতি, আমরা না যাওয়াটা দৃষ্টিকটু। আলো বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, জানাজা কয়টায়? 10টায় পারিবারিক কবরস্থানে দাফন হবে। রিকশা থামিয়ে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাস্তাটা মানুষে গিজগিজ করছে। অবশ্য বিশিষ্ট সমাজসেবকের বাবা মারা গিয়েছে, একসময় সেও এমপি ছিল। এত লোকজন তো থাকবেই। আলোর অস্বস্তি বাড়ছে। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে। এখনো কোনো চেনা লোকের চোখে আলো পড়েনি। এদিক ওদিক তাকিয়ে গেটের উপরে লেখা শান্তিনীর কথাটির দিকে আলোর চোখ পড়ে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে পা বাড়ায়। যে বাড়িটাকে একবার ছেড়ে চলে গিয়েছে, পুনরায় প্রকৃতি তাকে সেখানে টেনে এনেছে। কিন্তু কিসের জন্যে? চোখের সামনে বাবাহারা ঈশিতার কান্না মাখা চেহারাটা ভেসে উঠছে সেজন্য? আতায়ুর আলমের অপারেশনের সময় যেভাবে আলোকে মানসিক সাপোর্ট দিয়েছে মেয়েটা, আলোর কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এতটাও কঠিন মেয়ে আলো নয়। ধীর পায়ে হেঁটে গেটের ভেতরে পা রাখতেই সে দাঁড়িয়ে পড়ে। ইলহাম এবং দলের ছেলেরা পোর্চের ডান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম কাঁদছে। এমপি মহোদয় ইলহামের কাঁধে হাত রেখে কিছু একটা বলছে, মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। সবার মাথায় টুপি, সম্ভবত এক্ষুনি সবাই দাফন কার্য শেষ করে এসেছে। অবচেতন মনে আলোর চোখ দুটো একজনকে খুঁজছে। হুট করে আলো চেতনা ফিরে পেতেই নিজের কাজে নিজেই প্রচণ্ড অবাক হয়। জড়তা কাটিয়ে সামনে এগিয়ে যেতেই ইলহাম এবং দলের ছেলেদের সামনে পড়ে যায় আলো। সবাই কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেঁটে চলে যায় সেখান থেকে। আলো শান্তিনীরের অন্দরমহলে প্রবেশ করে। করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে এগোতেই কেউ চেঁচিয়ে বলে ওঠে,
আলো দাঁড়িয়ে পড়ে। ইলোরা মির্জা আলোর সামনে এসে দাঁড়ায়। আলো তার দিকে তাকায়। আলো কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, সে কেন এসেছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তবুও কথা গুছিয়ে নিয়ে বলে, ঈশিতা আপু। ইলোরা মির্জা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে সরে দাঁড়ায়। নিচতলার লিভিং রুম থেকে চাপা আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লিভিং রুম ভর্তি মানুষ। আলো ইলোরা মির্জার দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়। ভিড় ঠেলে দেখতে পাই ঈশিতা মেঝেতে বসে বিলাপ করে যাচ্ছে উন্মাদের মতো। দৃশ্যটা দেখে আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু বছর পূর্বে মাকে হারিয়েছে, আর এখন বাবাকে। পুরোপুরি এতিম মেয়েটা। আলোর বুকে যন্ত্রণা হচ্ছে খুব। এই পরিস্থিতিতে তো সেও পড়তে পারত, কিন্তু মাথা তুলে আলোর দিকে তাকাতেই থমকে যায়। আলোকে সে আশা করেনি। পরি উঠে আলোর দিকে ছুটে এসে আলোর হাত ধরে ঈশিতার কাছে নিয়ে যায়। ঈশিতা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আলো গিয়ে ঈশিতার মুখোমুখি বসে পড়ে মেঝেতে। ঈশিতা কাঁদতে কাঁদতে আলোর দিকে তাকায়। আলো খুবই সংকোচের সাথে ঈশিতার গালে একটা হাত রাখে। একটা মমতাময়ী হাতের স্পর্শ পেয়ে ঈশিতা দুচোখ বন্ধ করে ফেলে।